জিরো হয়ে যায়। তার মানে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যে অপোজিশন লিডার কি নাই, ক্ষমতায় নাই। ক্ষমতা জিরো দেখাই দিছে ফিজিক্স। কারণ ফিজিক্সের সূত্র দিয়ে কি রাজনৈতিক ক্ষমতা পরিমাপ করা যায়। এর পরের টপিকস হচ্ছে ক্ষমতা। ইন্টারেস্টিং টপিকস। সবাই কি ক্ষমতা বানাতে চাই না? এদিকে দেখো, ক্ষমতা কাকে বলে? বলো দেখি। প্রধানমন্ত্রীর কাছে যায় শুনতে হবে। কাজ করার ক্ষমতাকে শক্তি বলে। তাহলে ক্ষমতা কি বলো? ক্ষমতা গুরুত্বপূর্ণ জিনিস না? ক্ষমতা হারাইলে দেশই থাকা যায় না, কি বিপদ। তাহলে এখন ক্ষমতা কি জিনিস? এদিকে দেখো, ক্ষমতা ফিজিক্সের ভাষায় হচ্ছে একক সময়ে কোনো যন্ত্র বা কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্র একক সময়ে যতটুকু কাজ করতে পারে তাকে ক্ষমতা বলে। লেখো যে কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা যন্ত্র একক সময়ে যতটুকু কাজ করতে পারে বা কাজ করার হারকে, একক সময়ে কাজ করার পরিমাণকে কি বলে? কাজের হার, তাই তো? কাজ সম্পাদনকারী কোনো যন্ত্র বা ব্যক্তি একক সময়ে যতটুকু কাজ করতে পারে তাকে তার ক্ষমতা বলে। তাকে তার কি বলে? বা কাজ করার হারকে ক্ষমতা বলে, এটাও লিখলে চলে। হ্যাঁ, একই কথা। তাহলে আমরা একক সময়ে কেন বলছি? আমি ফিজিক্সে একটা সূত্র শিখেছি না যে একক যেটা হবে সেটা কোথায় বসে? নিচে। তাহলে সূত্র লিখে বলতে পারি আমরা ক্ষমতা P = কি? তাহলে W/T। একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। খেয়াল করছো? কোন যন্ত্র বা ব্যক্তির একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। একক সময়, সময় যেহেতু একক তাহলে ওটা কই বসবে? নিচে। একক সময়ে কৃত কাজের পরিমাণকে ক্ষমতা বলে। কথা কি বুঝতেছো? এদিকে দেখো, এখানে দুইটা প্রশ্ন আমার, যে শক্তি এবং ক্ষমতার মধ্যে একটু আমাদের ব্যাপারগুলো বোঝা দরকার। স্যার সংজ্ঞার একটা কাজ করার হার কেন? কাজ করার হার সময়ের সাপেক্ষে হারই তো এখানে, তাই না? তাহলে আমরা এদিকে একটু খেয়াল করি, আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমার প্রশ্ন যেটা, একজন ব্যক্তির শক্তি অনেক বেশি কিন্তু আরেকজন ব্যক্তির শক্তি কম। এখন যার শক্তি কম তার কি যার শক্তি বেশি তার থেকে ক্ষমতা বেশি হতে পারে? তাহলে একজনের শক্তি বেশি আর একজনের শক্তি কম। এখন যার শক্তি বেশি তার ক্ষমতা কম কিন্তু এর ক্ষমতা বেশি, এটা হইতে পারে কখনো? ক্ষমতা বেশি হওয়ার কথা। ব্যাপারটা এরকম মনে হচ্ছে না? এখন আসো ব্যাপারটাকে এক্সপ্লেইন। ব্যাপারটা হচ্ছে হতেই পারে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে, তার মানে তার কি অনেক শক্তি আছে। বাট একজন মানুষ অন্য আরেকজনের কথা যারাকে বলতেছি, সে এক সেকেন্ডে যতটুকু করতে পারে ওর এক সেকেন্ডে ততটুকু করতে পারে না, স্লোলি কাজ করে, অনেকক্ষণ যাবত পারে। কথা কি বুঝছো? যে এক সেকেন্ডে বেশি করে ফেলে তার ক্ষমতা কি? কথা কি বুঝছো? একটা উদাহরণ দিই, যদিও উদাহরণটা একেবারে পারফেক্টলি ফিট আপ না। হ্যাঁ, অল্প টাইমে যদি বেশি কাজ করে, ও অল্প সময় বেশি কাজ করে চুপ হয়ে বসে থাকে, তাহলে ওর কি ক্ষমতা বেশি কিন্তু শক্তি বেশি নাই, ও অল্পতেই টায়ার্ড হয়ে গেছে কিন্তু অল্প সময়ে ওই কাজটা করে ফেলতে পারছে। এখন আমি একটা উদাহরণ দিই, যদিও আমি জানি না তাদের শক্তি ক্ষমতা কতটুকু, কিন্তু উদাহরণের সাথে আমরা বলতে পারি যে উসাইন বোল্ট কয়েক সেকেন্ডে 100 মিটার দৌড়ায়। 100 মিটার দৌড় দিয়ে এসে থেমে যায়। সে কত মিটার দৌড়ায়? 100 মিটার। তাহলে তার ক্ষমতা অনেক বেশি। তার কি বেশি? কারণ অল্প সময়ে সে এই কাজটুকু করে ফেলে। কিন্তু ম্যারাথন দৌড় বলে একটা ব্যাপার আছে, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, এটা জানো? 10 কিলোমিটার দৌড়। এখন 10 কিলোমিটার ওই ম্যারাথন দৌড়ে যে ফার্স্ট হয়, মোহাম্মদ ফারহান নামে একজন আছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল ম্যারাথন দৌড়ে, 10 কিলোমিটার দৌড়ায়। এখন ওই যে 10 কিলোমিটার যে দৌড়ায় তার কি বেশি? শক্তি বেশি। শক্তি বেশি, কিন্তু ওই লোকটা কিন্তু উসাইন বোল্টের সাথে 100 মিটার দৌড়ে পারবে না। উসাইন বোল্টের কি ওই 100 মিটার অল্প সময়ে দৌড়ে শেষ করে ফেলে। বুঝতে পারছো? তাহলে উসাইন বোল্টের কি বেশি?
ওই মোহাম্মদ ফারহা নামে যে লোকটা, ওটার কি শক্তি বেশি। জানি না এখন উসাইন বোল্ট পারবে কিনা, আমি তা তো জানি না, কিন্তু এই দুই উদাহরণ থেকে আমরা ধরে নিতে পারি যে ম্যারাথন দৌড়ায় তার কি বেশি, শক্তি বেশি উসাইন বোল্টের তুলনায়। উসাইন বোল্টের কিন্তু শক্তি কম থাকলেও ক্ষমতা বেশি। সো এটা গেল একটা উদাহরণ। এখন ক্ষমতাকে আরো কয়েক ভাবে আমরা একটু চিন্তা করি। যে একটা কাজ অল্প সময়ে করে, এদিকে খেয়াল করো, যার একটা কাজ করতে অল্প সময় লাগে তার ক্ষমতা কি? অল্প সময়ে একটা কাজ যে করতে পারে তার ক্ষমতা বেশি। খুব সিম্পল কথা। তাহলে একই কাজ করতে যার সময় কম লাগবে তার ক্ষমতা বেশি। লিখে ফেলো, একই কাজ করতে যার সময় কম লাগবে তার ক্ষমতা বেশি। কথা কি বুঝতেছো? এই সময়ে যে বেশি কাজ করবে তার ক্ষমতা বেশি। সময় সেম লাগলো, কিন্তু যে বেশি কাজ করে ফেলতে পারবে তার কি ক্ষমতা বেশি। বুঝতেছো? তো এখন আসো আমরা একটু এইটার একটু মজার অ্যাসপেক্টে যাই। মনে করো এই সূত্র দিয়ে কি রাজনৈতিক ক্ষমতা পরিমাপ করা যায়? হ্যাঁ, রাজনৈতিক ক্ষমতা। আমার এক স্টুডেন্ট এটা বোঝানোর পর বলছে, স্যার এই ক্ষমতার সূত্র শিখে লাভ কি? হ্যাঁ, এক ব্যাচে এভাবে পড়াচ্ছি, এই ক্ষমতার সূত্র দিয়ে তো রাজনৈতিক ক্ষমতা পরিমাপ করা যায়। ফিজিক্সের এই সূত্র শুধু লাইফে কোথাও কাজে লাগে না। তো এইটা দিয়ে আমরা রাজনৈতিক ক্ষমতাও পরিমাপ করতে পারি। কথা কি বুঝছো? কিভাবে ক্ষমতা পরিমাপ করা যেতে পারে? এদিকে খেয়াল করো, আমি মনে করো একটা লিগ্যাল কাজ দরকার, আমার একটা কাজ করানো, ধরো সেটা কোন একটা জায়গায়, তুমি ধরো তোমার একটা লিগ্যাল কাজ করানো দরকার, একটা ফাইলে সাইন দরকার, মন্ত্রণালয় থেকে একটা সিল বা সাইন দরকার। এই কাজের জন্য তুমি মন্ত্রণালয়ে গেছো, কিন্তু তোমার তো পরিচিত কেউ নাই, কিভাবে যাবা? তুমি একজন এমপির কাছে ফোন দিলা, তোমার এলাকার এমপি আছে, তাকে ফোন দিলা যে আমাকে একটু সুপারিশ করে দেন আমার জন্য এই কাজটা, লিগ্যাল কাজ যেহেতু, ইলিগাল তো না, লিগ্যাল কাজ, আপনার একটু সুপারিশ করে দেন। তো সে মনে করো তোমার জন্য সুপারিশ করে যে আমার পরিচিত এই লিগ্যাল কাজের জন্য সে গেছে, বিদেশে পড়তে যাবে, তার এটা একটু সাইন করে দাও। তাহলে এমপি যখন ফোন দিবে তখন ওই ফাইলে সাইন করে দেবে স্বাভাবিকভাবে। কিন্তু এমপি বাংলাদেশে আছে 350 জন, স্বাভাবিক অবস্থায় এমপি থাকে কয়জন? 350 জন। এখন 350 জনের একজন ফোন দিছে তোমার জন্য, তো হবে, বাট এই কাজটা হইতে দেখা গেল 30 দিন সময় লেগে যাবে বা 15 দিন সময় লেগে যাবে। কয়দিন? 15 দিন সময় লাগবে। তাহলে আমরা এখন এমপির ক্ষমতা, এটাকে পাওয়ার অফ এমপি বলতেছি কি? ডাব্লিউ। ধরো ওই তোমার ওই কাজটা কি, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে, কয়দিন সময় লাগলো? 15 ডেজ লাগছে। কাজ হইছে, বাট 15 ডেজ লাগছে। তো তোমার আরেকটু দ্রুত দরকার, কারণ তুমি করতে যাইতে চাও, তোমার আজই হইলে ভালো হয়, তাই না? যত ফাইলে সাইন না হয় তাহলে তো ভালো। তুমি চলে গেলা মিনিস্টারের কাছে, যে আচ্ছা মিনিস্টারকে দিয়ে একটু ফোন দেওয়া যায় কিনা, কোনো লগইন টগইন করে তুমি মিনিস্টারকে দিয়ে এইটারে ফোন দেওয়া হইছো। তো তোমার এই মিনিস্টার যদি ফোন করে দেয়, মিনিস্টার তো সংখ্যায় কম, তার তো একটু ক্ষমতা বেশি, তাই না? সে ফোন দিলে দেখা গেছে 7 দিনেই হয়ে যাবে কাজটা। এখন তোমার এতেও চলতেছে না, তুমি চলে গেছো প্রাইম মিনিস্টারের কাছে। এখন ওই কাজের জন্যই সে ফোন দিলে, প্রাইম মিনিস্টার ফোন দিলে কতক্ষণ লাগবে? একদিনও লাগবে না, ধরো 1 ঘন্টাই হয়ে গেছে। এখন বলো, এই যে যেই কথাটা একটু আগে লিখলাম আমরা, যে সেম কাজ কম সময়ে করতে পারে তার ক্ষমতা কি? সো এখানে সবচেয়ে কম সময়ে কে কাজ করছে? প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টারের ক্ষমতা এদের থেকে বেশি। তাহলে এটা প্রমাণিত হচ্ছে না? কি বের করা যায় কিনা? আচ্ছা, এইটাও ইন্টারেস্টিং পার্ট না, মূল যেটা সেটাতে আমরা আসি। মনে করো এদের দিয়ে আমার তো হয়েই গেল কাজ, আমি এখন একটু মনে করো যে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী ছিল এর ক্ষমতা এখন আছে কিনা এটা টেস্ট করার জন্য তাকে দিয়ে যদি ফোন দাও তুমি মন্ত্রণালয়ে, ফোন দিলে কি হবে? কথা কি বুঝছো? তাহলে ধরো সে তোমার জন্য যদি ফোন দেয়, তাহলে এখন তাকে অপোজিশন লিডার বলা যেতে পারে, তাই না? আমাদের রাজনৈতিক ভাষায় এটাকে বলে অপোজিশন লিডার। যে ক্ষমতায় থাকে না তাকে কি বলে? অপোজিশন, বিরোধী দলের লিডারকে দিয়ে ফোন দেওয়া হয়েছে। তো রাজনৈতিক, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, আমরা বলবো না যে তার ফোনে হবেই না, কারণ গণতন্ত্রে সবাইকেই মূল্যায়ন করা হয়। কিন্তু অপোজিশন লিডার ফোন দিলে তোমার ওই কাজ কি হবে বলো? কি হবে? হবে, বাট অনেক সময় লাগবে, দেরি হবে। হবে না এটা বলবো না, বলবো যে কি অনেক সময় লাগবে।
তাহলে ফিজিক্সের ভাষায় বা ম্যাথের ভাষায় অনেক সময় বলতে কি বোঝায় বলো? অনেককে কি দিয়ে বুঝাই আমরা? ইনফিনিটি দিয়ে। তাহলে ইনফিনিটি পরিমাণ সময় লাগে। কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে কি হয়? জিরো হয়ে যায়। তার মানে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম যে অপোজিশন লিডার কি নাই, ক্ষমতায় নাই, ক্ষমতা জিরো দেখাই দিছে ফিজিক্স। কারণ ফিজিক্সের সূত্র দিয়ে কি রাজনৈতিক ক্ষমতাও পরিমাপ করা যায়। কথা কি বুঝছো? তার মানে এর এই কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রী ছিল সে ফোন দিল অসীম সময়ই লাগবে। তাহলে বোঝা গেল যে ফিজিক্সের সূত্র দিয়ে আমরা ক্ষমতা, সব ধরনের ক্ষমতাই পরিমাপ করতে পারবো। এরপরে আসো P ইকুয়াল টু আমাদের যে সূত্র P ইকুয়াল টু কি W বাই T। আরেকটু ভেঙে আমরা লিখতে পারি W ইকুয়াল টু Fs ডিভাইডেড বাই T। S বাই T ইকুয়াল টু আবার কি? এটাকে যদি একটা ব্র্যাকেটে নিয়ে নাও তাহলে S বাই T ইকুয়াল টু কি? হ্যাঁ V। তাহলে F ইনটু V। এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র। ফোর্স ইনটু ভেলোসিটি ইকুয়াল টু ক্ষমতা। ক্ষমতার একক কি তাহলে? জুল পার সেকেন্ড। গুড। এই ক্ষমতার একককে জুল পার সেকেন্ড বলা হয়। জেমস ওয়াটের নামে এটাকে নামকরণ করা হয়েছে ওয়াট। জেমস ওয়াট কি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল, তাই তো? পুরো পৃথিবীর ক্ষমতাই বদলে দিয়েছিল সে। স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়ার কারণেই কিন্তু প্রথম রেভলিউশন হয়, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেটা পুরো পৃথিবীর চেহারাই চেঞ্জ করে দিচ্ছে। সো এই ওয়াটের নামে এই জুল পার সেকেন্ডকে ওয়াটের নামে নামকরণ করা হয়েছে। কথা কি বুঝছো? তাহলে ক্ষমতার একক ওয়াট। এটা বড় হাতের W দিয়ে প্রকাশ করা হয়, সো বড় হাতের W লিখে হবে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? নাই, বড় হাতের W দিয়ে প্রকাশ করা। জুল পার সেকেন্ড লিখলেও সমস্যা নেই। 1 ওয়াট কাকে বলে এটা লেখো। 1 ওয়াট 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। 1 ওয়াট খুব ছোট একক, এই জন্য সাধারণত আমরা কিলো ওয়াটে হিসাব করে থাকি। হ্যাঁ, 1000 ওয়াট ইকুয়াল টু 1 কিলো ওয়াট। এবং মেগা ওয়াটে আরো বড় এককে হিসাব করা হয় সাধারণত। মেগা ওয়াট হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। আচ্ছা, এরপরে দেখো হর্স পাওয়ার বা অর্শ ক্ষমতা নামে একটা ব্যাপার আছে। এদিকে খেয়াল করো, এই আন্তর্জাতিক ওয়াট একক বা আন্তর্জাতিক একক জুল পার সেকেন্ড চালু হওয়ার পূর্বে মানুষ হর্স পাওয়ার বা অর্শ ক্ষমতা দিয়ে ক্ষমতা পরিমাপ করে থাকতো। কেন এটা করতো? কারণ আগেকার মানুষ গাড়ি চালাইতো কি দিয়ে? ঘোড়া দিয়ে। একটা ঘোড়া যে পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারে, ওই পরিমাণ পাওয়ার যে যন্ত্রটা জেনারেট করতে পারবে তাকে কি বলা হতো? 1 হর্স পাওয়ার। কথা কি বুঝছো? তাহলে স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয়েছে তখন মানুষ এটাকে কার সাথে তুলনা করতো? ঘোড়ার সাথে। যে ঘোড়া দিয়ে আগে কাজটা করা হইতো, এখন ওই সেম একটা ঘোড়ার কাজ যেই ইঞ্জিনটা করতে পারে। হর্স পাওয়ার মানে কি? 1 ঘোড়ার শক্তি। তাহলে 1 হর্স পাওয়ার মানে 1 ঘোড়ার পরিমাণ শক্তি। তার মানে এখনো দেখবা যে যখন ওই যে পানি তোলার পাম্প কিনতে যাবা তখন দোকানদার জিজ্ঞেস করবে যে কত হর্স পাওয়ারের পাম্প নেবেন। এখনো হর্স পাওয়ার ব্যবহার হয়। কথা কি বুঝছো? তাহলে হর্স পাওয়ার ব্যাপারটা আসছে কোত্থেকে? বিজ্ঞানীরা একটা ঘোড়া গড় এভারেজ বের করা হয়েছে যে একটা ঘোড়া গড়ে কতটুকু পাওয়ার জেনারেট করতে পারে, সেই পাওয়ারটাকে বলা হয়তো কি? 1 হর্স পাওয়ার। এটা বোধহয় বিজ্ঞানী জেমস ওয়াটই নিজে এটা করছিলেন, একটা ঘোড়া কতটুকু পাওয়ার জেনারেট করতে পারে। এবং সেটা 1 হর্স পাওয়ারকে এইচপি দিয়ে প্রকাশ করা হয়। 1 এইচপি ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট ইকুয়াল টু, এটা আসে অনেক সময়, লিখে রাখো 746 ওয়াট ইকুয়াল টু 1 হর্স পাওয়ার। এর পরের কনসেপ্ট হচ্ছে কর্মদক্ষতা। লেখো, কর্মদক্ষতা মানে কাজের দক্ষতা, তাই না? তাহলে দেখো, কোন একটা যন্ত্রে আমি যতটুকু শক্তি প্রদান করলাম তার পুরোটাই তো সে আমাকে ফেরত দিবে। বাট কারণ শক্তি তো ধ্বংস করা যায়, বাট আমি তার কাছে যেই শক্তি চাচ্ছি সেই শক্তি হিসাবে কতটুকু দিবে সেটা হচ্ছে আমার মানে হিসাবের বিষয়। আমি একটা লাইটের কাছে, লাইট বাল্বের কাছে চাচ্ছি আলো, সে আলো দেওয়ার সাথে সাথে কিছুটা তাপ উৎপন্ন করতেছে,
আমি তো তাপটা তার কাছে চাই নাই, এই তাপ সে নষ্ট করতেছে। আমি যা চাইছি তার তা না করে অন্য কাজে ব্যয় করতেছে। তাহলে বলতে হবে আমি কতটুকু দিলাম আর আমি যা চাই তা আমাকে কতটুকু দিল, এর অনুপাতই কি? কর্মদক্ষতা। কথা কি বুঝছো? এই জন্য বলা হয় প্রদত্ত শক্তি। কোন সিস্টেম বা ব্যবস্থা থেকে প্রাপ্ত কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে, বা ব্যবস্থা থেকে প্রাপ্ত কার্যকর শক্তি, ব্যবস্থায় প্রদান করা মোট শক্তি, মোট প্রদত্ত শক্তি লেখো, মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। কি লিখছো? কোন সিস্টেম বা ব্যবস্থা থেকে প্রাপ্ত কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কি বলে? কর্মদক্ষতা। তাহলে এদিকে দেখো, কর্মদক্ষতাকে গ্রিক লেটার ইটা দিয়ে প্রকাশ করা হয়। এর একটু এই পাশে লেস বড় করে দেওয়া লাগে। এটা হচ্ছে প্রদত্ত শক্তি, আমি কতটুকু দিলাম সেটা নিচে, আর প্রাপ্ত কার্যকর শক্তি W প্রাইম এটা উপরে, এবং এটাকে পার্সেন্টেজ হিসাব করা হয়, এজন্য 100% দিয়ে গুণ করা হয়। কথা কি বুঝছো? তাহলে এই জন্য আমরা লিখছি প্রাপ্ত শক্তি এবং প্রদত্ত মোট শক্তির অনুপাতকে কি বলা হয়? প্রাপ্ত কার্যকর শক্তি। এই সাইডের সাইড নোট লিখে নাও, W প্রাইম ইকুয়াল টু কি? প্রাপ্ত কার্যকর শক্তি, আর W ইকুয়াল টু হচ্ছে প্রদত্ত শক্তি। এদের অনুপাতটাই কি? কর্মদক্ষতা। এদিকে খেয়াল করতে হবে সবার। এখন দেখো এই W এবং এই W এটা একই সময় ঘটতেছে না? সময় তো একই, কারণ তুমি লাইট বাল্বে যখন শক্তি দিচ্ছ ওই সময় তো তোমাকে দিচ্ছে প্রাপ্ত শক্তিটা। প্রাপ্ত কার্যকর শক্তি একই সময় ঘটতেছে, তাহলে একই টি দিয়ে আমি দুইজনকে ভাগ করতে পারি না? ইকুয়াল টু আমি কি করতে পারি? ইটা ইকুয়াল টু এই W প্রাইম কেও টি দিয়ে ভাগ করলাম, W কেও টি দিয়ে ভাগ করলাম, তাহলে ইনটু 100%। তাহলে এইটা টি দিয়ে ভাগ করার কারণে কি হয়ে গেছে দেখো তো? P প্রাইম ডিভাইডেড বাই P ইনটু 100%। মানে ক্ষমতা দেওয়া থাকলেও আমরা কর্মদক্ষতা বের করতে। টাইম কিভাবে সেম হয়? তুমি লাইট বাল্বে যত সময় যাবত বিদ্যুৎ দিলা ওই সময় যাবত কিন্তু তোমাকে সে তাপ দিছে, সরি আলো এবং তাপ দিল। তার মানে ক্ষমতা থাকলে আমরা কর্মদক্ষতা, হ্যাঁ ক্ষমতা দিও আমরা কর্মদক্ষতা। এরপরে দেখো কর্মদক্ষতার কোনো একক নেই। লেখো কর্মদক্ষতার কোনো একক নেই। কারণ কি? কারণ একই রাশির অনুপাত। একই রাশির অনুপাত হলে তার কোনো কি থাকে না? একক থাকে না। কারণ এই যে জুল বাই জুল, তাহলে জুল আর জুল কাটা গেলে কি থাকে? কোনো একক থাকে না, 1 হয়ে যায়। সো একই রাশির অনুপাত বিধায় এদের কোনো একক নেই। মনে থাকবে?